নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, যেটা ভালো আছো এবং সুস্থই আছো। তোমরা ভালো থাকো বাসায়, এটা আমাদের কাম্য। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমার কাছে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা। বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রই সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রতিটি দেশের সরকারের দায়িত্ব হলো দেশকে সুন্দর সঠিকভাবে পরিচালনার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধি ও উন্নয়ন সাধন করা। এই জন্য বিভিন্ন দেশের সরকারের বিভিন্নমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে। এই দেশের উন্নয়নের জন্য সরকার বিভিন্নমুখী কি করে, বিভিন্নমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকে। কিন্তু এমন অনেক বিষয় রয়েছে যা কোনো সরকারের পক্ষে এককভাবে বাস্তবায়ন করা কি সম্ভব হয় না। প্রয়োজন হয় অন্য কোনো দেশ বা সংস্থার সহযোগিতা। এই প্রয়োজনীয়তা থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ধারণা উদ্ভব হয়েছে। গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতা সংস্থা। এদের মধ্যে অন্যতম হলো কি জাতিসংঘ। এই আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সহ জাতিসংঘের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই অবধি পাঠের শেষে তোমরা যা শিখবে তা হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, জাতিসংঘের গঠন বর্ণনা করতে পারবে, জাতিসংঘ গঠনের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, জাতিসংঘের মৌলিক নীতিসমূহ বর্ণনা করতে পারবে, জাতিসংঘের বিভিন্ন শাখার উল্লেখযোগ্য কার্যক্রম বর্ণনা করতে পারবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা বর্ণনা করতে পারবে, বিশ্ব শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি পার্ট 1 থেকে 3 পর্যন্ত পড়াবো। দেখো শিক্ষার্থীরা, পার্ট 1 এ যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতার ধারণা। বিশ্বের প্রত্যেক রাষ্ট্রই তাদের নিজেদের কল্যাণে বা স্বার্থে বৈদেশিক নীতি প্রণয়ন করে। তার শিক্ষার্থীরা কি হয়, বিশ্বের প্রত্যেক রাষ্ট্রই তাদের নিজেদের কল্যাণে বা স্বার্থে বৈদেশিক নীতি কি করে প্রণয়ন করে। বৈদেশিক নীতি মূলত হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে নিজ দেশের স্বার্থ কি করা, সংরক্ষণ করা। রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ইত্যাদি ক্ষেত্রে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে কি করে সম্পর্ক গড়ে তোলে। দেশগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে 7টি মহাদেশে ছড়িয়ে আছে। দেশগুলো স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও অনেক দেশে সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয়। কিছু কিছু দেশ আছে যারা এক দেশের উপর কি হয়, নির্ভরশীল হয়, কিন্তু আর কিছু কিছু দেশ আছে সম্পূর্ণ কি অন্য দেশের উপর আত্মনির্ভরশীল হয় না। এছাড়া দেশগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। এই সমস্যাগুলো দূর করতে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অন্য দেশ ও সংস্থার সহযোগিতা। যেমন ধরো আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মতো দেশে জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। তাহলে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সরকারের পক্ষে এককভাবে এই সমস্যাগুলো পুরোপুরি সমাধান করা কি সম্ভব নয় বা সম্ভব হয় না। ফলে এই সমস্যাগুলো দূরীকরণে বাংলাদেশকে কি করতে হবে, অন্যান্য দেশ বা সংস্থার সহযোগিতা কি নিতে হয়। আবার মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার অনেক দেশে রয়েছে জাতিগত সংঘাত, যুদ্ধ ও অস্থিরতা। ফলে বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য দেশের সেনাবাহিনী জাতিসংঘের মাধ্যমে সেখানে শান্তি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এভাবে বিশ্বের দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে টিকে আছে। মানে আমাদের দেশে একটা জিনিস নেই যে আমাদের দেশে জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সমস্যা রয়েছে, যেগুলো ক্ষেত্রে আমরা এককভাবে সমাধান করা সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হয়, সরকারকে অন্য দেশের উপর একটু নির্ভর করতে হয়। হ্যাঁ, অন্য দেশের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। আবার দেখা যাচ্ছে আমাদের এমন কোন দেশ আছে যেখানে আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে। যেমন ধরো আফ্রিকার মতো একটি দেশ যেখানে জাতিগত সংঘাত, যুদ্ধ, অস্থিরতা রয়েছে। সে কি করে আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী, শান্তিরক্ষা বাহিনী
জাতিসংঘের মাধ্যমে এখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করে। তার এই এক দেশের সাথে এক দেশে কি সাহায্য সহযোগিতা করা। তার প্রিয় শিক্ষার্থীরা, উপরে আলোচনা দেখা যাচ্ছে বিশ্বের দেশগুলো স্বাধীন হলেও তাদের মধ্যে রয়েছে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা ও বন্ধুত্বের মনোভাব। কেবল একই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নয়, বিশ্বের দূর দূরান্তে অবস্থিত দেশগুলোর মধ্যে এই ধরনের সহযোগিতা ও বন্ধুত্ব কি গড়ে উঠতে পারে। সহযোগিতার এই গুরুত্ব থেকে তাই পৃথিবীতে গড়ে উঠছে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, যেমন ধরো জাতিসংঘ, দুই এরপর আছে কি তোমার ওআইসি, কমনওয়েলথ ইত্যাদি। এইসব আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশকে সহযোগিতা দেওয়ার মাধ্যমে বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীরা, আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব, আন্তর্জাতিক সহযোগিতার কি গুরুত্ব দেখো প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান যুগ হচ্ছে পরস্পর নির্ভরশীলতার কি যুগ। আর পারস্পরিক নির্ভরশীলতার এই যুগে আন্তর্জাতিক সহযোগিতার কোনো কি বিকল্প নেই। তাই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা গড়ে উঠেছে। একটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, আবহাওয়া, যোগাযোগ ও প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের সহযোগিতার প্রয়োজন হতে পারে। অনেক সময় একটি দেশ সরাসরি বা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অন্য দেশকে সাহায্য সহযোগিতা করে থাকে। আবার দেখো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেও সহযোগিতা করে থাকে। মূলত নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকে। আবার এমন অনেক সমস্যা আছে যেগুলোর সাথে একাধিক দেশের স্বার্থ জড়িত। ফলে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ছাড়া সমস্যার সমাধান কি সম্ভব হয় না। এই জন্য বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, নিচে আন্তর্জাতিক সহযোগিতার একটি উদাহরণ তুলে ধরা হলো। দেখো তো পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠাে দেখো এখানে আছে যে বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বে অনেক দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নিরক্ষর। শিক্ষা হচ্ছে যে কোনো দেশের সব ধরনের উন্নয়নের চাবিকাঠি। শিক্ষা হচ্ছে কি দেশের সব ধরনের উন্নয়নের কি চাবিকাঠি। কিন্তু দারিদ্র্যের কারণে দেশগুলো নিজেদের পক্ষে দেশের সকলকে শিক্ষিত করা কি হয় না, সম্ভব হয় না বা সম্ভব নয়। ফলে ইউনিসেফ সহ বিশ্বের আরো অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এইসব দেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য দিচ্ছে। জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে 2015 সালের মধ্যে দেশগুলোকে নিরক্ষরতা মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছিল। সালের মধ্যে শিক্ষার্থীরা 2015 সালের মধ্যে দেশগুলোকে নিরক্ষরতা মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছিল। কারা গ্রহণ করেছিল? জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে। এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ বিভিন্ন দেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছিল। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা 2015 সালে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যাত্রা 2016 হতে শুরু হয়। উদাহরণটি থেকে নিজে সহজে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব উপলব্ধি করা যায়। এই ধরনের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের উন্নয়ন বড় বড় সমস্যার সমাধান কি সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ 2 দেখো জাতিসংঘ ও এর গঠন। এই যে আমরা বলা জাতিসংঘ কি জাতিসংঘ বিভিন্ন দেশকে কি সহযোগিতা করে থাকে। যেমন জাতিসংঘ কখন গঠন করা হয়েছিল বা কিভাবে গঠন হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো জাতিসংঘ গঠন দেখো, জাতিসংঘ গঠন পটভূমি। আমরা জানি বিংশ শতাব্দীর প্রথম ভাগে মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীর 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। শিক্ষার্থীরা, তার কি বললাম, বিংশ শতাব্দীর প্রথম ভাগে মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল
সালে 1914 সালে 1914 সালে। আর বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1914 সালে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল শুরু হয়েছিল 1929 সালে। আর মাত্র 2 বছরের ব্যবধানে এই দুটি যুদ্ধ কি শুরু হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। কিছু ক্ষেত্রে এখন মনে রাখবে তোমরা, এগুলো লোকের দিকে আসতে পারে এমসিকিউতে। এবার দেখো শিক্ষার্থীরা, বিশ্বের বিভিন্ন দেশে এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল। শিক্ষার্থীরা, বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে কি জড়িয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল মানব সভ্যতার অগ্রযাত্রার বিরাট বাধা। সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলছে শান্তি স্থাপনের প্রচেষ্টা। তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস। তারপর কি শিক্ষার্থীরা পরীক্ষায় এটা প্রশ্নটি আসতে পারে না? লিগ অফ নেশনস কত সালে গঠিত? লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস কত সালে গঠিত হয়েছিল? 1920 সালে। দেখেন শিক্ষার্থীরা, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল কি লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস কত সালে গঠিত হয়েছিল? 1920 সালে। কিন্তু বিভিন্ন দেশে স্বার্থপরতার কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি। ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে কি করে গ্রাস করে। এই যুদ্ধে বিভিন্ন দেশে ব্যাপক কি হয়? ক্ষতি হয়। জাপান আণবিক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়, মারা যায় লাখ লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণা থেকে বিশ্ববাসী শঙ্কিত ও হতবাক হয়ে যায়। তাদের মনে দাঁড়াবারে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে। দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। ফলে 1941 সাল থেকে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠা হাতে নেয়। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এর উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘদিন আলোচনার মাধ্যমে 1945 সালের 24 অক্টোবর তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। শিক্ষার্থীরা, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 1945 সালের 24 অক্টোবর। শিক্ষার্থীরা, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
1945 সালের 24 অক্টোবর তারিখে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় অন্য কোন যুদ্ধের ধ্বংসলীলা থেকে মুক্তির জন্য জাতিসংঘের জন্ম হয়। জাতিসংঘ গঠন এবং শিক্ষার্থীরা জাতিসংঘ মোট 6টি সংস্থা বা শাখা নিয়ে গঠিত। জাতিসংঘ ছয়টি সংস্থা বা শাখা নিয়ে গঠিত। শাখাগুলো নিম্নরূপ। জাতিসংঘ তাহলে মোট কয়টি? 6টি সংস্থা বা শাখা নিয়ে গঠিত। তার মধ্যে প্রথম হচ্ছে সাধারণ পরিষদ। হচ্ছে সচিবালয়। হচ্ছে পরিষদ। আর হচ্ছে আন্তর্জাতিক আদালত। হচ্ছে অর্থনৈতিক সামাজিক পরিষদ। আর হচ্ছে নিরাপত্তা পরিষদ। কেমন আছো? কেমন আছো তুমি? ভালো আছো? জি স্যার। ভালো আছো তুমি? জি স্যার। পড়াশোনা করছো ঠিক মতো? জি স্যার। আচ্ছা, দেখ ক্লাস দেখো। আমার কি দেখতে হবে যে একটু দেখ। না না, বড় করতে এটা কি এখানে মিউজ নিউজ না? ও বিরোধী ধারণা। আচ্ছা, চালু লেগেছে। আচ্ছা, দেখো বিস্কুটিরা তুমি 114 পৃষ্ঠা দেখো, 114 পৃষ্ঠা। ওইখানে দেখো দেখাচ্ছে শাখা জাতিসংঘের 6টি সংস্থা বা শাখা নিয়ে গঠিত। এগুলো হচ্ছে এক নাম দেখো সাধারণ পরিষদ, 2 হচ্ছে কি সচিবালয়, 114 পৃষ্ঠা। অর্থনৈতিক পরিষদ, অর্থনৈতিক আদালত, অর্থনৈতিক সামাজিক পরিষদ, আর হচ্ছে কি নিরাপত্তা পরিষদ। শিক্ষার্থী দেখো প্রথমে হচ্ছে সাধারণ পরিষদ। এটা কি সাধারণ পরিষদ? হচ্ছে এই পরিষদের বিভিন্ন সদস্য শাখায় নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। প্রতি বছরে অন্তত একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হয়। 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতি দায়িত্ব পালন করেছেন।
দেখো 114 পৃষ্ঠা দেখো। এরপর সচিবালয় দেখো, এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালে অ্যান্টোনিও টি গুতেরেস। অচি পরিষদ দেখো, অচি পরিষদ হচ্ছে এর কাজ অচিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা। উপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল, বর্তমানে অচি পরিষদের কাজ নেই বললে চলে। আন্তর্জাতিক আদালত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। 2012 সালে বঙ্গোপসাগরে সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধে আন্তর্জাতিক আদালত বাংলাদেশ নিজের পক্ষে কি রায় পায়। তার পৃষ্ঠে দেখো 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের নিজেদের পক্ষে কি আসে, রায় আসে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটি বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। এরপর সর্বশেষ দেখো নিরাপত্তা পরিষদ, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে এই পরিষদ। এর 5টি সদস্য রাষ্ট্র হলো কি কি দেখো, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। স্বীকৃতিটা তোমরা দেখো যে শুরুতে জাতিসংঘের সদস্য ছিল মাত্র কতজন, 51 জন। তো শুরুতে জাতিসংঘের সদস্য কতজন ছিল, 51 জন। বর্তমানে সদস্য সংখ্যা কতজন, 193 জন। তাহলে দেখো শুরুতে জাতিসংঘের সদস্য ছিল 51 জন। বর্তমানে সদস্য সংখ্যা কতজন, 193 জন। জাতিসংঘের মহাসচিব হচ্ছে কে, এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা। নরওয়ের অধিবাসী ট্রিগভ্যালি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। তার জাতিসংঘের প্রথম মহাসচিব কে, ট্রিগভ্যালি। এবং এটা তোমার আন্ডারলাইন করে রাখো, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কি, ট্রিগভ্যালি। এরপর বর্তমানে মহাসচিবের নাম হচ্ছে কি, যেমন বর্তমান যে মহাসচিব আছে তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। তিনি পর্তুগালের অধিবাসী। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, তোমরা নিচে আন্ডারলাইন করে রাখো। 114 পৃষ্ঠার নিচের দিকে দেখো, 114 পৃষ্ঠার নিচের দিকে ওখানে লেখা আছে দেখো, জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। পরীক্ষাতে আসতে পারে যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে, কেমন এটা লিখবে কি 1974 সালে। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ কি লাভ করে, এটা পরীক্ষা আসবে। এই জাতিসংঘের নিজস্ব পতাকা আছে, পতাকাটির রং হচ্ছে কি হালকা নীল রঙের, মাঝখানে সাদা, ভিতরে বিশ্বের পতাকার মানচিত্র রয়েছে। এর দুই পাশ দুটি জলপাই পাতার যা দিয়ে কি বেষ্টিত। দেখো বৃহস্পতিরা জাতিসংঘের একটা কি আছে, নিজস্ব পতাকা আছে। পতাকাটা দেখো, এখানে পতাকাটি হালকা নীল রঙের, মাঝখানে সাদা, ভিতরে বিশ্বের বৃত্তাকার মানচিত্র রয়েছে। এই দুই পাশে হচ্ছে দুটি কি জলপাতার যা দিয়ে বেষ্টিত। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি,
6টি। নিচে এটা আন্ডারলাইন করো। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? 6টি। নিচে আন্ডারলাইন করে রাখো। এগুলো হলো কি কি? আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, রাশিয়ান ও স্প্যানিশ। জাতিসংঘের যে কোনো সভায় এই 6টি ভাষার যে কোনো একটি ব্যবহার করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাকি ভাষাগুলোতে অনুবাদ হয়ে যায়। তবে ইংরেজি ভাষার উপর বেশি গুরুত্ব করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন জাতিসংঘের তুমি 115 পৃষ্ঠা দেখো। জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ও নীতি। জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ও নীতি। বিশ্ব শান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের উদ্দেশ্যগুলো হচ্ছে নিম্নরূপ। দেখো, শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। 2 নম্বর দেখো, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। 3 নম্বর দেখো, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা এবং সকল উপনিবেশিক রাষ্ট্র ও জনগণকে স্বাধীনতা প্রদান করা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা জাতিসংঘ গঠনের উদ্দেশ্য নীতিগুলো এই যে এখানে জাতিসংঘের যে গঠনের যে উদ্দেশ্য কয়টি? 4টি। কয়টি উদ্দেশ্য আছে এখানে? 4টি উদ্দেশ্য আছে। 4টি শিখে রাখবে। এরপর দেখো, জাতিসংঘের মৌলিক নীতি। জাতিসংঘের সামনে 7টি মৌলিক নীতি আছে। মৌলিক নীতি কয়টি? 7টি। এখানে আন্ডারলাইন করে নিচ্ছি। হ্যাঁ, জাতিসংঘের 7টি মৌলিক নীতি আছে। সদস্য রাষ্ট্রগুলো এগুলো মেনে চলা সত্ত্বে জাতিসংঘের সদস্যপদ ভাগ করে থাকে। এই মূলনীতিগুলো হলো কি কি? দেখো, 1 নম্বর হচ্ছে জাতিসংঘে সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে। 2 নম্বর দেখো, সকল সদস্য রাষ্ট্রকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে জাতিসংঘ সনদের নীতিমালা অনুসরণ করতে হবে। 3 নম্বর দেখো, সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে। 4 নম্বর দেখো, কোন সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে বা বল প্রয়োগের হুমকি দিতে পারবে না। এরপরে দেখো 5 নম্বর, সকল সদস্য রাষ্ট্র জাতিসংঘ কর্তৃক গৃহীত ব্যবস্থা মেনে নেবে এবং কোন রাষ্ট্র এর বিরোধিতা করতে পারবে না। এরপরটা দেখো, সদস্য নয় এমন কোন রাষ্ট্র জাতিসংঘের নীতির বিরুদ্ধে করলে যে বিষয়ে জাতিসংঘ ব্যবস্থা গ্রহণ করবে। কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না। কৃষিক্ষেত্রে দেখাগুলো কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না, তবে কোন রাষ্ট্র যদি আগ্রাসী তৎপরতা চালায় তাহলে জাতিসংঘের হস্তক্ষেপ করতে পারবে। তাহলে এই 7টি মৌলিক নীতি আছে। এই 7টি মৌলিক নীতি আর 4টি হচ্ছে কি? জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে 4টি, মৌলিক নীতি হচ্ছে 7টি। এগুলো পড়ে রাখবে তোমরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পার্ট 1 থেকে 3 পর্যন্ত, পার্ট 1 থেকে 3 এটা ভালো করে মনোযোগ দিয়ে ভাষা করবে। কেমন? এখান থেকে তুমি 20টি বহু নির্বাচনী, হ্যাঁ, তুমি নিজের মতো করে বই রিডিং করে ওখান থেকে 20টা ভিত্তিক তুমি বাড়ি কাজ করবে। কেমন? কয়টা? 20টা ভিত্তিক তুমি পার্ট 1 থেকে 3 এর মধ্যে বাড়ি কাজ করে রাখবে। প্রশ্ন তৈরি করবে, প্রশ্ন তৈরি করে উত্তর লিখবে। এরপর দেখো 1 প্রশ্ন, এটা শিখে রাখবে।
দেখো শিক্ষার্থীরা তোমরা 40 পৃষ্ঠা 1 নং সিরিজ প্রশ্ন যেটা আছে ওটা তোমরা শিখবে এবং বাড়ির কাছে করে রাখবে কেমন? আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। কেমন? সবাইকে নমস্কার, এখানে রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।